ঘন্টা কয়েক আগে যেই লোকটা তাকে ধর্ষণ করেছে এখন তার পাত্রী হয়ে বসে আছে রায়া। হ্যাঁ, আগে সে ধর্ষিতা, তারপরে পাত্রী। এই বিষয়ে অবগত হওয়ার পর থেকে পাংশু মুখ করে বসে আছে সে। তার পাংশু বদনখানিকে আরও খানিকটা পাংশু করে দিতেই যেন রায় হলো এই মুহূর্তে তাদের বিয়ে হবে। কথাটা কর্ণগোচর হতেই মাথায় বজ্রপাতের আঘাত হানে যেন। নিজের কানকে বিশ্বাস করতে পারে না সে। বিস্ময়ে চক্ষুদয় ফেটে পড়তে চাইছে। তার বাবা কিভাবে পারল এমন একটা সিদ্ধান্ত নিতে? যেই লোকটা কিনা ঘন্টা কয়েক আগে তার সম্মান খুইয়ে দিয়েছে, এমন একটা মানুষের হাতে সারা জীবনের জন্য তাকে কিভাবে তুলে দিতে রাজি হলো তার বাবা? ব্যাপারটা ভাবতেই রাগে পুরো শরীর জ্বলে ওঠে তার। বিষয়টা হজম করতে পারে না সে। আবার চিৎকার করে বাড়ি মাথায় তুলতে পারে না। মেয়েদের যে এভাবে চিৎকার করা বারণ, আবার এমন একটা সিদ্ধান্ত মেনে নেওয়া আপত্তিকর। আজকে সকালটা যে কোন কুলক্ষণে মুখ দেখে শুরু হয়েছিল তার কে জানে। একের পর এক আঘাত যাচ্ছে মস্তিষ্কের উপর দিয়ে। দুহাতে মাথা চেপে ভাবতে থাকে সে। আজ সকালটাও বেশ ফুরফুরে ছিল তার জন্য, কিন্তু অঘটনটা শুরু হয় স্কুলে যাওয়ার সময়টা থেকে। স্কুলের যাত্রাপথে কাঁচা মাটির বড় সড়কে পা ফেলতে ভয়ে গুটিয়ে গিয়েছিল সে। সামনে মোড়ে শূন্য চায়ের স্টলে বসে রয়েছিল জাহেদ, সাথে তার দুইটে চেলা। বহুদিন যাবৎ ওদের দল উত্ত্যক্ত করে চলেছে তাকে। এদের জ্বালাতনেই সপ্তাদশী রায়াকে বিয়ের পিঁড়িতে বসানোর আয়োজন চলছিল। বিয়ের দিন তারিখ ঠিকঠাক, বয়সটা 18 ছুলে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হবে। একরাশ বিরক্তি জেঁকে বসে রায়ার মাঝে। মাথার গোমটা আরো একটু দীর্ঘ করে লম্বা পা ফালায় মহাবিদ্যালয় অভিমুখে। বড় ছাতিম গাছ অতিক্রম করতেই হাঁক ছাড়ে জাহেদ। আরে রায়া যে, কনে যাও, এদিকে আসো। দাঁত কেলিয়ে গা জ্বালানো হাসি দেয় নোংরা পুরুষটা। সিগারেটের আগুনে পোড়া কালশেটে ওষ্ঠের ফাঁক গলিয়ে ধবধবে সাদা দাঁত দৃশ্যমান হয়। আর চোখে পরখ করে প্রস্থান করতে উদ্যত হয় রায়া, কিন্তু ভাগ্য তার সুবিধার নয়। এক লাফে বেঞ্চি থেকে নেমে চিতাবাঘের ন্যায় দৌড়ে সামনে আসে জাহেদ। মুখ গম্ভীর করে শুধায়, এ কেবা বেদবি রায়া? বড়রা ডাকলে না হুন্নাই চল্লা যাও? এই হিক্কা পাইসাও পড়ালা হইরা? রাগে গা জ্বলে যায় রাহার। রক্ত বর্ণ চক্ষু তুলে তাকায় জাহেদের দিকে। আবার অফিসিয়াল হাসি দেয় জাহেদ, ব্যঙ্গ করে বলে, অমনে তাকায়ও না মাইয়া, ভয়ে ভস্য হইয়া যাইতেছে। চোখ মুখ আরো শক্ত করে ফেলে রায়া। বিরক্তি কপাল ছাপিয়ে ওষ্ঠাগত হয়। পথ ছাড়েন, কলেজ যাব আমি। কর্ণগোচর হয় ঋণ ঋণে কণ্ঠ। তাৎক্ষণিক জবাব দেয় জাহেদ, হ্যাঁ তা তো যাইবাই। তোমার হারা জীবন কলেজ যাওয়ার ব্যবস্থায় হরবার আসছি। বিয়া হইয়া গেলে তো আর যাইবার পারবা না। কেঁপে ওঠে রাহের অন্তরাত্মা। কি করতে চাইছে লোকটা? আবার অফিসিয়াল হাসে জাহেদ, সাথে তালমেলায় সুজন ও নয়ন, তার খাস চেলা। রায়ার দিকে হাত বাড়িয়ে দিয়ে জাহেদ বের করে তার কুৎসিত কণ্ঠ, পরের ঘরে চইলা যাইবা? বিয়ার আগে এল্লা আদর্শ করমু না, তাই কি হয়? চলা আমাগারের সাথে। নোংরা স্পর্শ পেতে কষিয়ে এক চর বসিয়ে দেয় জাহেদের খসখসে গালে। আকস্মিক ঘটনায় ক্রুদ্ধ হয়ে ওঠে জাহেদ। তার পৈশাচিক আরো বৃদ্ধি করে খপ করে ধরে রায়ার হাত। কিছু বোঝে ওঠার আগে হ্যাসকা টানে তাল হারিয়ে ফেলে সে। জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হলো তাকে। দিনের স্বচ্ছ আলোয় বিষয়টা গুটি কয়েক মানুষের দৃষ্টিগোচর হলো। লোকটা তুলে নিয়ে যাওয়ার উদ্দেশ্য স্পষ্ট, মেয়েটা সর্বনাশ হতে যাচ্ছে। সাহায্যের হাত না বাড়িয়ে ঘটনা প্রচারে মন দিল তারা। একান ওকান করে ঘটনা ছড়িয়ে পড়ল দ্রুত। কন্যার গতরে লাগলো দর্শনের কালশেটে কালিমা। দুধের ন্যায় শুভ্রা রঙা শরীরে রক্তিম আচরে ক্ষত বিক্ষত করে দিল কেমন নির্মমতায়। বদনখানি ছেয়ে গেল বিষাদের পাহাড়ে।
অক্ষি দুটো ধুধু মরুভূমির ন্যায় শূন্য, কোথাও যেন কিছু নেই। শরীরে চকচকে নেভি ব্লু রঙের জামাটা ছিঁড়ে ফেলে দিয়ে মেয়েটার শরীরে এঁকে দিল ধর্ষণের লোলুপ্ত ছাপ। সাদা পায়জামায় জমেছে ছোপ ছোপ রক্তের স্রোত। এতক্ষণের এত ধস্তাধস্তিতে রায়ার ক্লান্তি ভর করেছে শরীর জুড়ে। ধর্ষকরা পৈশাচিক সম্ভোগ শেষে তাকে ছুঁড়ে ফেলে চলে গেল। তারপর ক্লান্ত শরীরে নিথর দেহটাকে টেনে নিজ বাড়ি অবধি নিয়ে এসেছিল সে। তারপরের ঘটনা আর কিছু মনে নেই। সংজ্ঞা হারিয়ে নেতিয়ে পড়েছিল বিধ্বস্ত দেহে। ঘটনাটা মাথায় আসতেই উষ্ণ রক্তস্রোতের ধারা বয়ে গেল রায়ার মস্তিষ্ক জুড়ে। এই ধর্ষকের সাথেই কিনা তার সংসার করতে হবে। কিভাবে পারবে সে এটা মেনে নিতে? তবে কি পরিবারের সিদ্ধান্তে নিজের অস্তিত্ব বিসর্জন দিতে হবে? বর্তমান ঘটনায় হতবিহ্বল রায়ার বোন রোজি তালুকদার। হায়নাদের খপ্পরে পড়ে কতটা কষ্ট পেয়েছে তার বোনটা ভাবতেই হু হু করে কেঁদে উঠল তার মন। অথচ চোখ তার শূন্য। ধর্ষিতা মেয়ে মানুষ মানে সমাজের চোখে লজ্জা। কিভাবে এই লজ্জা ঢাকা যায় সেজন্য এই বিয়েটার আয়োজন করেছে তার বাবা মা। ঘটনা কাল থেকে ঘন্টা দুয়েকের ব্যবধানে যে বিচার সভা বসেছিল তাদের ভাগ্য ভালোই বলতে হয়। গ্রাম্য সমাজে কোনো বিষয় নিয়ে এত দ্রুত বিচার সভা না বসলো। এই বিষয়টা নিয়ে বিচার কার্য সম্পন্ন হয়েছিল। বিচারের রায় অনুযায়ী আজ রাত্রিতেই বিবাহ পড়ানো হবে রায়া ও জাহেদের। এতে নাকি রায়ার কলঙ্ক ঘুচে যাবে। হিতাকাঙ্ক্ষীরা বুঝিয়ে দিল এটা ছাড়া উপায়ও নেই। মেয়ের আর অন্যত্র বিবাহ হবে না। সমাজে মুখও দেখাতে পারবে না কেউ। এই রায় মেনে নিলে উভয় পরিবারই লাভবান হবে। তাছাড়া জাহেদ মজুমদারের পরিবারও খারাপ নয়। অঢেল সম্পত্তির মালিক তারা। ভাতে কাপড়ে সুখেই থাকবে তার কন্যা। রায়ার পরিবারও মেনে নিল এ হাস্যকর রায়। অথচ মানতে নারাজ রায়া। আরম্ভ হয়ে গেল বিবাহের আয়োজন। ব্যথাযুক্ত শরীরে অন্ধকারাচ্ছন্ন ঘরের এক কোণায় ঘাপটি মেরে বসে আছে রায়া। গায়ে সকালে পরিধান করা ছেঁড়া ইউনিফর্ম। ক্ষতস্থান নির্গত রক্ত শুকিয়ে গায়ের সাথে লেপ্টে আছে। দু চোখে তার নিগ্রুর শূন্যতা। চোখের পানি শুকিয়ে টান ধরেছে। তার জীবন সবসময় বিষাদের নদীতেই ডুবেছিল। তবুও সেখানে নিস্তব্ধতার বাস করতে পারেনি। প্রচুর চঞ্চল ছিল মন। অথচ ধর্ষিতা শব্দটা তাকে টেনে এনে ফেলল মাঝ সমুদ্রের ঢেউয়ে, যার দরুন এই সমাজ ওই অপবিত্র মানুষটার গলায় ঝুলিয়ে দিচ্ছে তাকে। এখান থেকে বাঁচার উপায় কি? নাকি এভাবেই পার করতে হবে তার জীবন তরী? প্রশ্নরা হামাগুড়ি খায়, অথচ উত্তরের ঝুলি শূন্য। রায়ার মাথা ঝিম ধরে ওঠে। 17 বছরের জীবনটা কতটুকুই বা। ছোট একটা জীবন তার, অথচ কষ্টে বিষাদে পূর্ণ হয়ে অশীতিপর বৃদ্ধার ন্যায় হয়ে গিয়েছে সে। নিজের ভাবনার মাঝে কি মনে করে উঠে দাঁড়ায় রায়া। এলোমেলো পা ফেলে যায় কিচেনে। ওকে দেখে ঘৃণায় দূরে সরে যায় তার চাচি ও অন্যরা। এসব দেখেও ভাবাবেগ শূন্য রায়া। যে মানুষগুলো একটা ধর্ষকের হাতে তাকে তুলে দিতে পারে, তাদের থেকে এর চেয়ে আর কি বা আশা করবে সে? কাউকে পরোয়া না করে একটা গ্লাস হাতে নিয়ে জগ ধরতে যায়। রায়ার আচরণ ঠিক পছন্দ হয় না সবার। রায়ার দাদি রওশনারা তালুকদারেরও যে তেমন ভালো লাগেনি ব্যাপারখানা, তা ওনার গুমোট চেহারাতে স্পষ্ট। হই হই করে উঠে তিনি বললেন, এ কি মেয়ে, ওই নোংরা শরীরে বাসনে হাত দিতে আসছিস কি করে? শরীর যে তোর অপবিত্র। দাদির কথা শুনে যেন কানে নেয় না রায়া। জগ থেকে পানি ঢেলে ঠকঠক করে গলা ভিজিয়ে নেয়। পাশ থেকে রায়ার চাচি শিউলি তালুকদার ভারাক্রান্ত গলায় বলেন, ছি, এমন মেয়ে মানুষ আর দুটো দেখিনি। ধর্ষিতা হয়ে এমন বেহেয়ার মতো ওই মুখে খাবার তুলছিস কি করে বলতো? আমার তো ভাবতেই লজ্জায় মাথা কাটা যাচ্ছে। এমন দৃশ্য দেখাটাও যে লজ্জার। এই প্রথমবার কণ্ঠে প্রতিবাদ তোলে রায়া। শক্ত কণ্ঠে বলে, চোখ দুটো বন্ধ রাখলেই তো পারেন।
এই দৃশ্য আপনাকে দেখতে হতো না, আর লজ্জায় মাথাও কাটা যেত না। ধর্ষিতা হয়েও এত ভাব কিসের কে জানে? দেখো কথার কি স্ত্রী, আর কিছুদিন পরে ভালো সম্বন্ধে বিয়ে ঠিক ছিল। এই কয়টা দিনও নিজের সম্মানটা ধরে রাখতে পারল না, আবার মুখে খই ফোটাতে আসছে। পাশ থেকে তাচ্ছিল্য করে বলে রওশনারা। দাদির এমন কথায় ক্রুদ্ধ হয়ে ওঠে রায়া। রাগে শরীর রিরি করে ওঠে। তীব্র প্রতিবাদে মুখ খুলতে যাবে, তার পূর্বেই কি মনে করে রান্নার কাজে ব্যস্ত কাজের মেয়ে রহিমা কথাটা টেনে নিয়ে বলে, এবা কইরা কথা কয়েন না আম্মা। কেউ কি যাইসা নিজের সম্মান নষ্ট হরে নাকি কন? এইটা ওর কপালের লেখন আসিল। জবাবে ব্যঙ্গাত্মক কণ্ঠে রওশনারা বলেন, তাই নাকি রহিমা? পবিত্র নারীরা প্রয়োজনে নিজের প্রাণ বিলিয়ে দেয়, তবু সম্মান খোয় না। আর এই মেয়ে কলঙ্কিত হয়ে ঢ্যাং ঢ্যাং করে সারা পাড়া হেঁটে বাড়ি ফিরেছে। এমন মেয়েকে ওরা পুত্রবধূ করে নিচ্ছে, এই ঢের। এত দরদ দেখানো লাগবে না ওকে। কথাগুলো হয়তো মন ছুঁয়ে গেল শিউলি তালুকদারের। ঠোঁটের কোণে ফুটল তার কুটিল হাসির রেখা। এই হাসিতে যেন নিবৃত্তে শাশুড়িকে সমর্থন করলেন তিনি। রাগে অগ্নিশর্মা হলো রায়া। হঠাৎ সেখানে ছুটে এলো রায়ার মা রাহেলা। ব্যস্ত কণ্ঠে রায়ার উদ্দেশ্যে বললেন, দেখো কাণ্ড, এখনো তুই গোসল করে পরিষ্কার হসনি কেন? বিয়ে ডালাতে এসে গিয়েছে, বউ সাজবি কখন? মায়ের কথার জবাবে নির্লিপ্ত কণ্ঠে সে বলে, এত তাড়া নেই আম্মু, এ বিয়ে করছি না আমি। মুহূর্তে যেন বিস্ফোরণ হলো সেখানে। সবার চোখ চড়ক গাছ। বলে কি মেয়ে? ধর্ষিতা মেয়ে বিয়ে না দিলে এ সমাজে তারা মুখ দেখাতে পারবে না, এটা কি বুঝছে না মেয়ে? রায়ার কণ্ঠে উচ্চারিত শব্দগুলো শুনে বিচলিত হলেন রওশনারা খন্দকার। এ কেমন ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি হলো এই অসময়ে। হৈ হৈ করে তিনি বললেন, হায় হায়, এ কেমন অপয়ামি! নিজের সব যে খুইয়েছিস ওর হাতে, এখন ওকে বিয়ে করবি না কেন? সমাজে মুখ দেখাতে পারবি কেউ? সম্মান যেটুকু বা বাঁচত, তাও মাটিতে মিশে যাবে। তড়িৎ কথাটা টেনে নেয় রায়া। কাট কাট গলায় সে বলে, যে সম্মান খুইয়ে দিয়েছে তার হাতে তুলে দিয়ে সম্মান বাঁচাতে চাইছেন দাদি, অথচ সে নিজেই সম্মানের পাত্র নয়। প্রত্যুত্তরে গোদগোদ করে রওশনারা বলেন, এসব কি ধরনের কথা রায়া? মাঝে মাঝে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, সেজন্য এই বিয়ে তোকে করতে হবে। আমি এ বিয়ে কিছুতেই করব না। একবার প্রকাশ্যে কলঙ্কিত হয়েছি বলে বারবার নিবৃত্তে কলঙ্কিত হতে পারবো না। একটা ধর্ষকের বউ হয়ে বাচ্চাটাও কলঙ্কের। কথাটা সম্পূর্ণ হওয়ার পূর্বেই তাকে জোর করে টেনে এনে ঘরে নিয়ে যেতে নেয় রাহেলা। শক্ত হাতের বাঁধনে ক্ষতস্থানের ব্যথায় কুকিয়ে ওঠে রায়া, তবুও নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে টেনে আনতে নেয় সে। রায়া নির্লিপ্ত গলায় বলে, আমাকে জোর করে লাভ নেই আম্মু। একবার যখন বলেছি বিয়ে করব না, তো আমাকে দিয়ে এ বিয়ে করানো সম্ভব নয়। কি ছিল রায়ার এই কণ্ঠে, যা থমকে দিতে বাধ্য করল তাদের। কঠোর অভিব্যক্তি রাহেলারও বুক কাঁপিয়ে দিল যেন। থেমে গেল সে। চোখ সরু করে সে জিজ্ঞেস করল, কি করতে চাইছিস তুই? আইনের আশ্রয় নিব আমি কখনোই এমন অপরাধীকে বিয়ে করে মুক্তি দিব না, এমনকি কোনো কিছুর বিনিময়েও না। রায়ার এই দৃঢ় চিত্তের আবির্ভাব দেখে তটস্থ হয় সকলে। এ কেমন রূপী রায়াকে দেখছে তারা। শান্ত মুখভঙ্গি, অথচ চোখে মুখে কেমন ছারখার করে দেওয়া অদৃশ্য শক্তি। মেয়েটির এই চেহারা যেন ভীত করে দিল তাদের। একে অপরের মুখের দিকে তাকালো তারা। এসব দেখেও ভাবলেশীন রায়া, বরং তাদের ভীতগ্রস্ত চেহারা তার সাহস আরো বাড়িয়ে দিল। অন্যায়কে প্রশ্রয় দেওয়া মানুষগুলো এত ভীত হয়? ঠোঁট চেপে হাসল সে। চপল পা ফেলে বেরিয়ে গেল সদর দরজা পেরিয়ে। তটস্থ চোখে সেদিকে তাকিয়ে রইল তারা। হাজার চেয়েও বাধা দিতে পারল না কেউ।
তাদের বাধা দেওয়ার শক্তিকে যেন অদৃশ্য সাহস দিয়ে পুড়িয়ে দগ্ধ করে দিয়েছে মেয়েটি। কি করতে চলেছে সে? তালুকদার মহলের অভ্যন্তরে নিজেদের মাঝে আলোচনা সভা বসেছে। সভার বিষয়বস্তু হলো কলঙ্কিত মেয়েটির বিয়েতে অমত। অন্দরমহলে ছোটখাটো একটা বৈঠক বসেছে। ঘরের এক কোণায় দাঁড়িয়ে আছে রায়া। সদর দরজার বাহির থেকে জোরপূর্বক ধরে নিয়ে আসা হয়েছে তাকে। তার গন্তব্যস্থল বদলে ফেলে এখানে বসিয়েছে চরম কঠোরতায়। গায়ে তার শুকিয়ে আসা রক্তের ভ্যাপসা গন্ধ। সেসবকে ছাপিয়ে করা হয়েছে এই বৈঠক আয়োজন। বাড়িতে পুরুষ মানুষ বলতে আছে রায়ার বাবা মশিউর তালুকদার, ছোট চাচা মোর্শেদ তালুকদার ও তার ফুফা জামিল উদ্দিন, আর বাকিরা সবই মেয়ে। ঘরময় গাঢ় নিস্তব্ধতা। শান্তশিষ্ট মেয়েটির এমন অবাধ্যতা নিশ্চুপ করে দিয়েছে তাদের। নীরবতার পর্দা ছিঁড়ে মুখ খুললেন মশিউর তালুকদার। বাড়িতে পুরুষদের মাঝে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সেই আছে। এছাড়া রায়ার পিতা তিনি, তাই সিদ্ধান্তের ভার আজ তার কাঁধে। মশিউর তালুকদার বিচলিত ভঙ্গিতে আরাম কেদারা থেকে দাঁড়িয়ে রায়ার দিকে দৃষ্টি ফেলে বললেন, তুই নাকি বিয়ে করবি না বলে জানিয়েছিস? নিজেকে কি ভাবিস তুই? বিরাট কিছু? নাকি সব তোর লেখাপড়া শেখার অহংকার? শেষের বাক্যটা যে ভীষণ তাচ্ছিল্য ভরে উল্লেখ করেছে তার পিতা, তা বুঝতে বাকি রইল না কারো। বাড়ির সব পুরুষ মানুষই উচ্চশিক্ষিত। তার ওপর কথাটা বলার সময় মশিউর তালুকদারের ঠোঁটের কোণে তীব্র কঠোরতার এক রেখা দেখা দিয়েছিল। তা গোপন হয়নি কারো দৃষ্টিতে, যা রায়াকে ভেতর থেকে আরেকটু কঠোর করল। সে শক্ত কণ্ঠে বলল, হ্যাঁ, আমি আমার লেখাপড়াকে প্রাধান্য দিচ্ছি। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি দিয়েছে আমার এই শিক্ষা। তার জোরে আমি বিয়ে করব না বলেছি। আমার অল্প শিক্ষা আমাকে জানিয়েছে একজন ধর্ষকের সাথে ধর্ষিতার বিয়ে দেওয়া মানে আরও ধর্ষককে প্রশ্রয় দেওয়া, যা আপনাদের উচ্চশিক্ষিতদের সম্মান রক্ষার সিদ্ধান্তের চেয়ে ঢের ভালো আব্বু। পুরুষের কথার পিঠে মেয়েদের এমন শক্ত গলায় আওয়াজ তোলা চরম বেমানান কাজ। পুরুষের গায়ে তো অপমানের ঢিল ছোড়ে, যা রাগিয়ে দেয় রায়ার বাবাকে। সে বিরাট এক ধমক দিয়ে বলে, ভালো মন্দ বিচার করা তুই কে? হ্যাঁ, কতটুকুই বা বয়স তোর? তাছাড়া সতীত্ব নষ্ট করার পরও নিজের সিদ্ধান্ত নেওয়ার মুখ থাকে কারো? বাড়ির মুরব্বীরা যখন ভুল পথে হাঁটে তখন সবচেয়ে কনিষ্ঠ হয়েও নিজের সিদ্ধান্তটা নিজেকে নিতে হয় আব্বু। আর সিদ্ধান্ত তো আমি নিতে চাইছি না, সিদ্ধান্ত নেবে আইন। তাতে এত সমস্যা কিসের? রায়ার কথাটা জ্বলন্ত অনলে ঘি পড়ার মতো কাজ করল। তেরে এলেন মোর্শেদ তালুকদার। রায়ার একদম কাছাকাছি এসে সে যেন উৎপাত শুরু করে দিলেন। অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে প্রায় চেঁচিয়ে বললেন, বড়দের মুখে মুখে তর্ক করা তালুকদার বংশের মেয়েদের শোভা পায় না মেয়ে। জানে কি ভয় ডর বলতে কিছু নেই? কিসের ভয় পাবো চাচা? হারানোর কি আর কিছু আছে? রায়ার উচ্চারিত গীতিকাব্যে থমকে গেল সবাই। সত্যি হারানোর আর কিছু নেই। সম্মান যা যাওয়ার তা ক্ষয়েই গিয়েছে। তবে কিসের ভয় পাচ্ছে তারা? চোখ দুটো বন্ধ করে ফেলেন মশিউর তালুকদার। একবার মনে হলো মেয়ের সাথে তিনি অন্যায় করছেন, আবার পর মুহূর্তেই নিজের গো বজায় রাখতে চোখ দুটো খুলে ফেললেন। নরম হয়ে আসা দৃষ্টি ধীরে ধীরে শক্ত হতে থাকলো। খেকিয়ে উঠলেন তিনি। যতই হোক, তাদের সিদ্ধান্ত কোনো মেয়ে লোকের কথার কাছে হেরে যেতে পারে না, তাও কিনা এত বাচ্চা মেয়ের কাছে। কঠোর হয়ে কিছু বলতে যায় সে, কিন্তু হঠাৎ সেখানে তোড়জোড় করে প্রবেশ করে নাহিয়ান। ভেতরে প্রবেশের সঙ্গে সঙ্গে গর্জিত হয় তার বাঁশখাই গলা। রায়া সঠিক সিদ্ধান্ত নিয়েছে চাচা। তোমরা কি করে পারলে একজন ধর্ষকের হাতে বাড়ির মেয়ে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিতে? একজন ধর্ষকের মতো নরপশু মেয়ের জামাই হলে সম্মান পেতে? আমার ভাবতেই মাথা কাটা যাচ্ছে।
আমি তোমাদের ঘরের সন্তান। তবে যাই বলো চাচা, ও বিয়ে করতে না চাইলে করবে না, কেউ জোর করতে আসবে না ওকে। অন্তত আমি জীবিত থাকতে এই বিয়ে হতে দেব না। নাহিয়ানের কঠোর কণ্ঠে হতবিহ্বল হলো সকলে। ছেলেটি চরম অপছন্দনীয় কথা বললেও তার কথার পিঠে কথা বলার সাহস করে না কেউ। নাহিয়ান বংশের একমাত্র পুত্র সন্তান, বাড়ির একমাত্র পুত্র যে বড় আদরের। তার জেদের কাছে পেরে ওঠে না কেউ। সে যখন একবার বলেছে, তবে এ রায় নাকচ করার সাধ্য নেই কারো। তাছাড়া রায়া অপ্রাপ্ত বয়স্কা মেয়ে, পুলিশে ঝামেলা করে বিয়ে ভাঙার হুমকি দিতে সটকে পড়ে সবাই। চরম অসন্তোষ নিয়ে বেরিয়ে যায় তারা। যাত্রাপথে ব্যঙ্গাত্মক কণ্ঠের গুঞ্জন তোলে। সেসবকে উপেক্ষা করে রায়ার কাছে গিয়ে মাথায় হাত বুলায় নাহিয়ান। রায়ার ক্ষত বিক্ষত শরীরে তাকিয়ে হাহাকার করে উঠল তার মন। চঞ্চল তো কম ছিল না মেয়েটা, এই চঞ্চলতায় যেন কাল হয়ে দাঁড়ালো রায়ার। মেয়েটা সবসময় উড়ে বেড়ানোর অভ্যেস ছিল। একটা কলঙ্কের কি এতটাই ক্ষমতা যে তার সব রাঙানো স্বপ্নকে পুরো ছাই করে দিবে? রায়া মিনমিন করে বলল, আমি আইনের আশ্রয় নিব ভাইয়া। আমি এমন অপরাধীকে বিয়ে করে মুক্তি দিব না। নাহিয়ানের হৃদয় পর্যন্ত পৌঁছালো সে কথা। একটা দীর্ঘশ্বাস ফেলে সে। এই সমাজ যে অনেক কঠোর, ধর্ষকের শাস্তি যে এত সহজে এদেশে হবে না। নানা ঝড়ঝাপটা পাড়ি দিতে হবে। পুরুষতান্ত্রিক সমাজে বাস করে পুরুষদের সাথে লড়াই করতে হবে। আইনের দেওয়া জখমও কম হবে না। ছোট রায়া পারবে তো এসব সইতে? সংশয়ে কলিজা কাঁপে তার। রায়ার এক হাত ধরে বেরিয়ে পড়ে সে থানার উদ্দেশ্যে। ধর্ষণের 72 ঘন্টার মধ্যে যে হাজির হতে হবে তাকে, নইলে যে শরীরের আলামত নষ্ট হয়ে যাবে। প্রকৃতি তখন ভারী হিম, গাছ পাতা সব ধোয়া ওঠা কুয়াশায় ভিজে একাকার। কুয়াশার চাদর যেন সবকিছুকে জাপটে ধরছে দুহাত মেলে। কুহিলিকার এমন সম্মোহনে ঘরের ভিতরে লুকিয়ে রয়েছে সবাই, যার ফলে নিস্তব্ধ পরিবেশ। প্রকৃতি থেকে শুরু করে বাহিরে বিরাজমান হাতে গোনা কয়টা মানুষ ভীত হচ্ছে এমন নিঃশব্দে। রাত্রের শুরুর দিকটায় নিজ এলাকা থানা জুড়ে শুরু হয়েছে অভিযোগ দায়েরের কাজ, যার দরুন এখন আর থানার ওসি আরাম করে আরাম কেদারায় বসে। গোফে তা দেওয়ার মুডে নেই। এখন তার কপালে গায়ের খাকি পোশাকের অধিকার দেওয়া নোংরামোর গাঢ় ভাঁজ। সেই পোশাকের বলেই সে নিজ মেয়ের বয়সী এক কন্যার থেকে তথ্য সংগ্রহের নামে করে চলেছে আপত্তিকর সব প্রশ্ন, যা একজন কন্যার জন্য কম বিব্রতকর ও কষ্টকর নয়। পুলিশের আপত্তিকর এমন সব প্রশ্ন শুনে রায়ার মনে হয় সে যেন আবারও ধর্ষিত হচ্ছে। শারীরিক স্পর্শে না হলেও কথার দ্বারা তার অস্তিত্ব ধ্বংস করার প্রয়াস চলছে এখানে। পুলিশের করা এক একটা প্রশ্নের নোংরা ছোঁয়ায় তার গায়ে কাঁটা দিয়ে ওঠে, কিন্তু নিজের বুকে আসা যন্ত্রণাদের ছাপিয়ে গায়ের লাজ সম্ভ্রম ত্যাগ করে পুলিশকে অভিযোগ লিপিবদ্ধের নামের দ্বিতীয় কলঙ্ক গায়ে লেপটে নেয় সে। অভিব্যক্তি তার গম্ভীর, যেন কোনো সুউচ্চ হিমালয় তার সম্পূর্ণ বিশালতার শক্তিকে ঢাল করে দাঁড়িয়ে আছে। সকলে হতভম্ব চোখে তাকিয়ে রয় রায়ার দিকে। এত অল্প বয়সী মেয়ে যে এমন শক্ত চোখ মুখে সব প্রশ্নের জবাব দিতে পারে, কেউ কল্পনাতেও বোধহয় ভাবেনি। যেখানে প্রাপ্ত বয়স্কা সহ বড়রাই এমন অবস্থায় অস্বস্তিতে হিমশিম খায়, সেখানে ষোড়শী এক কন্যার এমন ভঙ্গিমা তাদের নাড়া দিতে পূর্ণদমে সক্ষম। পুলিশ অফিসার হয়তো বোঝেন এই মেয়ে অন্য ধাতুর তৈরি। মেয়েটির চোখে মুখে কেমন ছাড়খাড় করে দেওয়া শক্তি। ওই চোখে চোখ রাখলেই পুরো ছাই হয়ে যাচ্ছে তার পৈশাচিক চরিত্র। তাই তাকে আর অপ্রয়োজনীয় প্রশ্ন করে বিব্রত করার সাহস করেন না অফিসার। দ্রুত নিজের কাজ সেরে মেডিকেল পরীক্ষার জন্য পাঠিয়ে দেন। থানায় আসার সময় কাগজের ব্যাগে ভরে আনা ধর্ষণের সময় পরিধান করা পোশাকটা সেখানে রেখে যায় সে।
যেহেতু সে গোসল করে আলামত মুছে ফেলেনি, তাই প্রমাণ সংগ্রহে বেগ পোহাতে হয় না ডাক্তারদের। এভিডেন্স কালেক্ট করে মেয়েটিকে সুচিকিৎসার ব্যবস্থা করা হয়। নাহিয়ান বিস্ময় ভরা চোখ নিয়ে তাকিয়ে থাকে নিজের সদ্য ধর্ষিতা চাচাতো বোনের দিকে। এই তো সেদিন যখন তার বিয়ে পাকা করা হয়, তখনও কত নরম ও ভীতু ছিল মেয়েটা। পাত্রপক্ষের সামনে বসে কাচুমাচু করছিল সে, কারো দিকে চোখ তুলে তাকালো না অবধি। মাথা নত করে এক হাত ঘোমটা টেনে চুপচাপ বসেছিল। বিয়েতে তার প্রচুর দ্বিমত থাকার পরও কোনো রা অবধি করেনি। অথচ সেই নিশ্চুপ মেয়েটা কেমন যেন বুঝদার হয়ে গেল একদিনের ব্যবধানে। যাকে একটা ধমক দিলে কান্না করে গা ভাসিয়ে দিত, সেই মেয়েটাই কিনা নিজের শরীরে হাজারো চরের আঘাত মুখ বুজে সহ্য করে যাচ্ছে। পারছে কিভাবে মেয়েটা, যেখানে এই পুরো প্রক্রিয়ায় সে নিজে পুরুষ মানুষ হয়েই বিধ্বস্ত হয়ে যাচ্ছে, সেখানে এই মেয়ে এত অটল আছে কি করে? ভেবে পায় না নাহিয়ান। বিষয়টা চিন্তিত করে দেয় তাকে। নাহিয়ানের ভাবনার মাঝে পুরো প্রক্রিয়ার সমাপ্তি ঘটে। ধীরে ধীরে দিন কেটে যায়। এর মাঝে বিচার পাওয়া সমস্ত কাঠগড়ায় শক্ত শরীরে অটল হয়ে দাঁড়ায় রায়া। বিবাদী পক্ষের আইনজীবীর করা প্রশ্নে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় রায়ার নারী সত্তা। সে স্পষ্ট বুঝতে পারে, এই সমাজে নারীরা বিচার চাইতে গেলে ধর্ষণের শিকার হয় 3 বার। প্রথম ধর্ষণের পর দ্বিতীয় ধাক্কা আসে অভিযোগ দায়েরের সময়, আর চূড়ান্ত ধর্ষণটা হয় বিচারের রায় দেওয়ার পূর্বে। সমাজের এই নিয়ম একবারের জন্য হলেও রায়াকে ঝলসে দিতে বাধ্য করে। ঘর ভর্তি মানুষের সামনে যখন তাকে জিজ্ঞেস করা হয় ওই সময়টা সে উপভোগ করেছে কিনা, তখন ঝলসে যেতে বাধ্য হয় সে। তার অসহায়ত্বের সুযোগে গজিয়ে ওঠা দুর্বল মন বুঝে যায় এই সমাজে ধর্ষণের বিচার হয় না কেন। কেনই বা বাড়ির মুরব্বীরা বিচার না চেয়ে বিয়ে দিতে তৎপর হয়? উত্তরটা সে অনায়াসই পেয়ে যায় এই বিচারের কাঠগড়ায়। এখানের বেশিরভাগ আইনজীবী, জজ ও বিচারের সাথে সংশ্লিষ্ট সবাই পুরুষ। ধর্ষকা একজন পুরুষ, আর পুরুষেরা নিজেদের গায়ে নিজেরা চল লাগতে দিতে চায় না। তাই তো এই বিষয়ের বিচার পেতে বেগ পোহাতে হয় নারীদের। দেশে হাজারো ধর্ষণ হলেও বিচার পায় মাত্র কয়েকজন। বিষয়টা পুড়িয়ে দেয় রায়াকে, কিন্তু এই আগুন থেকে ছাই বানাতে পারে না। কয়লার মতো মূল্যবান হয়ে উঠেছে, যা তাকে নতুন উদ্যমে সাহস যোগায়। চারদিক থেকে ধেয়ে আসা ঝড়ের বিপরীতে বিশাল বটবৃক্ষের ন্যায় মাথা গজিয়ে দাঁড়িয়ে থাকে সে যেন দেখতে চায় ধর্ষণের বিচার পাবার জন্য আর কতবার ধর্ষিত হতে হবে তাকে। রায়ার এই অটলতার জন্যই হয়তো তাকে হেলাতে অক্ষম হতো সবাই, কিন্তু ভাগ্য তার সুবিধার নয়। বিচার কার্যের এই সময়ে রায়ের পুরো মোড় পাল্টে দিতে জাহেদের আইনজীবী মোশাররফ করিম বললেন, মাননীয় বিচারপতি, আমার মক্কেলের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে তা সম্পূর্ণরূপে মিথ্যা। ধর্ষিতার শরীরের আলামত, রক্ত ও সিমেন্ট থেকে প্রাপ্ত ডিএনএ আমার মক্কেলের ডিএনএর সঙ্গে ম্যাচ করেনি। সেসব তথ্যের প্রমাণ হিসেবে একটা কপি আপনার সামনে পেশ করা হলো। এছাড়া আমার মক্কেল ও তার পক্ষের সাক্ষীর ভাষ্য থেকেও প্রমাণিত হয় বাদী কর্তৃক উল্লেখিত সময়ে সে ব্যবসার প্রয়োজনে শহরে উপস্থিত ছিল। তার ব্যক্তিগত ফোনের লোকেশনের তথ্য তাই প্রমাণ করে। যেহেতু একই ব্যক্তি একই সময়ে 2 জায়গায় থাকতে পারে না, এবং সব তথ্য প্রমাণ সাপেক্ষে আমার মক্কেল নির্দোষ, অতএব তাকে মুক্তি দেওয়ার আবেদন করছে। আইনজীবীর কথাগুলো শুনে হতবাক হয়ে যায় রায়া। এছাড়া ডিএনএ রিপোর্ট দেখে থমকে যায় সে। এটা কি করে সম্ভব? রিপোর্ট সত্যি আনম্যাচ। হতবিহ্বল হয়ে যায় সে। রিপোর্ট ম্যাচ না করার তো কোনো কারণ অবশেষ নেই। দিনের বেলা এত বড় চোখের ভ্রম হতেই পারে না। এছাড়া পাড়ার লোকেরা যারা তাকে তুলে নিয়ে যাওয়ার সময় দেখেছে, তারাও তো বলেছে
ওটা জাহেদই ছিল। তবে এমনটা কেন হলো? আকস্মিক ঘটনায় কিং কর্তব্য বিমূঢ় রায়ার উত্তপ্ত রক্তস্রোত মস্তিষ্কে দ্রুত বেগে ধাবিত হয়। মস্তিষ্কের এত চাপ সে সইতে পারে না, আবার উৎপাত করে সব ভণ্ডুলও করতে পারে না। সব সাক্ষ্য প্রমাণ রায়ের প্রতিকূলে। মনের ভিতরে প্রতিরোধের উত্থাল আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। বহিঃপ্রকাশ শূন্য থাকতে হয় তাকে, কেননা কোর্ট জাহেদকে মুক্তি দিয়ে দিয়েছে। ধীরে ধীরে সবাই বেরিয়ে যায়, শুধু থেকে যায় এই কোর্টের সারি জুড়ে আরেক দুর্নীতিতে ভরা জঘন্যতম বিচার কার্যের ইতিহাস। রায়া বুঝেই পায় না ঠিক কিভাবে এত সাক্ষ্য প্রমাণ বদলে ফেলল ওরা। নিশ্চয়ই জায়েদের পক্ষে সাক্ষীদাতাদের প্রাণের ভয় অথবা টাকার লোভ দেখিয়ে কিনে না হয়েছে। এসব দেখে আফসোস হয় রায়ার। দীর্ঘশ্বাস ফেলে সে। দুর্নীতিকে ঘেরা এই পুরুষতান্ত্রিক সমাজে এভাবেই কি সব জালিয়াতি হয়ে যাবে? বারবার অন্যায় করে মুক্তি পেয়ে যাবে জুলুমকারীরা? জানা নেই তার। সে শুধু জানে তার সাথে অন্যায় করা হয়েছে, ঘোর অন্যায়, যার বিরুদ্ধে সে একাই ব্যবস্থা নেবে। যেই পুরুষের দল নিজের জাতের অপমান হবে বলে অনায়াসে অন্যায়কারীকে সাহায্য করে, এমন কাপুরুষের সাহায্যেরও তার প্রয়োজন নেই। সময়টা তখন রাত্রি 1 প্রহর। গ্রাম্য সমাজে শীতলতার স্পর্শে এতেই নীরব প্রকৃতি। দূর হতে বন্যপ্রাণীর গা ছমছমে ডাক কুয়াশা ভেদ করে ভেসে আসছে অন্দরমহলে, যার শব্দধ্বনি রাতের বক্ষে কেমন যেন এক রহস্যপট সৃষ্টি করছে। রায়া তার ছোট লতানো দেহকানি মেলে অগোছালো পা ফেলে বৈঠকখানার ঘরটায় দাঁড়িয়ে আছে। শান থেকে ঠান্ডা উঠছে। রায়া গুটিসুটি মেরে খালি পায়ে দাঁড়িয়ে আছে সেই ঠান্ডা মেঝে। পুরোপুরি বৈঠক যখন জমে এলো, তখন ভীষণ বিশ্রী রকমের একটা অনুভূতি হলো তার মন জুড়ে। তিক্ত এক অনুভূতি। রায়ার মস্তিষ্ক সজাগ হলো। এমন তিক্ত অনুভূতি এর আগেও হয়েছে, যেদিন সে বিচার পাওয়ার নেশায় সোচ্চার হয়েছিল। তখনও পরিবারের মানুষ তার দিকে ঢিল ছুঁড়েছে এভাবে, যার দাগ এখনো তার গা থেকে শুকায়নি। কিন্তু তখন ঢাল হয়ে দাঁড়িয়েছিল নাহিয়ান। এখন সেও নীরব। যে বিচারের আশায় সবার রায়ের অবাধ্য হয়েছিল, সে অন্যায়কারীর গালে চড় দিতে চেয়েছিল, সেখানে সেই চড় নিজের ঘাড়ে এসে পড়েছে তার। এখন এভাবে চারিদিকের আঘাত তো তার সইতে হবেই। রায়ার নীরবতার মাঝে কানে আসে বাবার হুঙ্কার, খুব তো তোর লেখাপড়াকে প্রাধান্য দিচ্ছিলি, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলছিলি, তার কি হলো এখন? সেই অন্যায় তো নিজেই করে বসলি। নিরপরাধ একজন মানুষকে অপরাধী বানিয়ে সাজা দেওয়ার পায়তারা করছিলি। হলো তো সব, ভণ্ডুল। এত কিছুর পর তুমিও বিশ্বাস করছো জাহেদ নিরপরাধ? আব্বু, পাড়ার লোকেদের কথা শুনেনি? ওরাও তো দেখেছে জাহেদ কিভাবে দিনের আলোয় আমাকে তুলে নিয়ে গিয়েছে। ঘুষ খাইয়ে রিপোর্ট বদল করে ফেলেছে ওরা। এটা বুঝতে পারছো না কেন? শক্ত কণ্ঠে জবাব দেয় রায়া। চেতে ওঠেন মোর্শেদ তালুকদার। গলা খেকিয়ে বলেন, হ্যাঁ, এখন তো এসবই বলবি। বলার আর কিছু আছে নাকি তোর? নিজেকে তো খুব বড় পণ্ডিত প্রমাণ করার চেষ্টা করছিস। সত্যি করে বলতো রায়া, তোর কোনো নাগর টাগর নেই তো, যার সাথে এই কুকাম করে নিজের দোষ লুকাতে জাহেদকে দোষাচ্ছিস? এতক্ষণ নিচের দিকে সীমাবদ্ধ রাখা দৃষ্টি তুলে তাকালো রায়া। এত বাজে রকমের প্রশ্ন যে তার আপন চাচা করবে, সে কখনো কল্পনাতেও ভাবেনি। রাগে গা জ্বলে উঠল তার। অগ্নিঝরা দৃষ্টিতে তাকিয়ে সে বলে, আমাকে বর্তমানে দেখে ছিছি করা পাড়ার মানুষগুলো কি জাহেদকে অকারণে দোষ দিচ্ছে বলতে চাইছেন? সবাই দেখেছে ওই নরপশু আমাকে কিভাবে তুলে নিয়ে গিয়েছে। তারপরও এমন অপবাদ কিভাবে দিতে পারলেন চাচা? তাছাড়া ওরা যদি দোষ নাই করে থাকে,
তবে ব্যবহৃত একটা মেয়েকে কেন বিয়ে করতে রাজি ছিল বলুন? এবার আর কোনো উত্তর খুঁজে পেল না কেউ। কথাটা একেবারে যুক্তিহীন নয়, বরং গভীর ভিত্তি আছে কথার, যা ভেঙে গুড়িয়ে দেওয়া সাধ্য কারো নেই। রায়া অবশ্য কাউকে সেই সময়টাও দিল না, বেরিয়ে গেল ঘর থেকে। কেবলমাত্র ফেল করে যাত্রাপথে তাকিয়ে থাকলো ওরা। পরদিন সকালে রবির আগমনের বেশ খানিকটা পরে হৈ হৈ পড়ে গেল সারা গ্রাম জুড়ে। হৈ হৈ পড়ার ঘটনাই ঘটেছে বটে। তালুকদার বাড়ির ধর্ষিতা কন্যা যে খুন করে বসেছে, তাও আবার পরপর 3 জনকে। ক্যারাম খেলার দোচালা টিনের ঘরটায় থরে থরে তাদের লাশ পড়ে আছে, সাথে পড়ে আছে রক্তমাখা কায়া রায়া। হত্যা করে সারা রাত ওদের নিথর দেহ দেখে মনের জ্বালা মিটিয়েছে সে। এখনো নিশ্চল হয়ে বসে আছে ওখানে। সকালবেলা কানাই সওদাগর বাজারে যাওয়ার পথে এই দৃশ্য দেখে হাঁক ডাক শুরু করে দেয়। তারপরই মানুষ জড়ো হয়ে যায়। ধীরে ধীরে ঘটনাটা তালুকদার বাড়ি অবধিও পৌঁছে যায়। বাড়ির সবাই ছুটে আসে ঘটনাস্থলে। রাতের আধারে কন্যা কখন সবার চোখ ফাঁকি দিয়ে এখানে এসেছে জানা নেই কারো। এজন্য নাহিয়ানের ভীষণ আফসোস হয়। ধর্ষণের বিচার না হলেও ধর্ষকের খুনির বিচার এ সমাজে ঠিকই হবে। হন্তদন্ত হয়ে ছোটে সে রায়ার কাছে, ভিড় ঠেলে এগিয়ে গিয়ে বলে, এটা কেন করলি রায়া? নিষ্প্রাণ চোখ দুটো মেলে তাকায় রায়া, ভারাক্রান্ত কণ্ঠে বলে, যেখানে অন্যায়ের শাস্তি আইন দেয় না, সেখানে নিজের সাথে করা অন্যায়ের দায়ভার নিজেকেই নিতে হয়। প্রত্যুত্তরে দীর্ঘশ্বাস ফেলে নাহিয়ান। মেয়েটার বুকে জমা ক্ষতের গভীরতা আন্দাজ করে। মেয়ে যাও গলায় শুধায়, কিন্তু এটা করা কি ঠিক হলো? না, এটা করা ভুল হয়েছে। তবে যদি কিছু না হতো আরো অধিক ভুল হতো। এবার আপনিই বলুন, কোনটা করা ভালো, ভুল নাকি অধিক ভুল? কিছু একটা ছিল রায়ার কণ্ঠে, যা নীরব করে দিল নাহিয়ানকে। উপস্থিত জনতাও যেন থমকে গেল কথাগুলো শুনে। তাদের মাঝের চাঞ্চল্যতা থেমে গেল যেন। কেউ কেউ গুঞ্জনও তুলল, ঠিক হয়েছে, একদম উচিত কাম করছে। কিন্তু এই উচিতকে অনুচিত প্রমাণ করতে আইনের 2 দণ্ড ভাবতে হলো না। সাজা হয়ে গেল রায়ার, কারাগারে ভরে দেওয়া হলো তাকে। অকালেই ঝরে গেল একটি প্রাণ। কাঠগড়ার আসামি হয়ে গেল কন্যা। তবুও যেন তার সম্মানে ভাটা পড়ল না একটু, বরং বেড়ে চলল তার গুণগান। ঘরে ঘরে নতুন জাগরণের সৃষ্টি হলো। বিষয়টা নাড়িয়ে দিল সবার শেকড়। দর্শকের মনে ভয়ের জন্ম হলো। কচু কাটার মতো কাটা বটিগুলোকে দেখলে ভয় যে হওয়ারই কথা। লোকে বলতে লাগলো, এমন রায়ের জন্ম হয়তো আরো পূর্বেই হওয়া উচিত ছিল। তবে আর কোনো নারীর সম্মান সম্ভ্রম হারাতে হতো না। আসামি হয়েও সে সবার চোখে জ্বলন্ত উদাহরণ হয়ে বেঁচে রইল। যাবজ্জীবন কারাদণ্ড হলো তার, কিন্তু অন্যান্য খুনের আসামির মতো ঘৃণ্য হয়ে নয়, বরং কারাগারের দিনগুলোতে সবার সম্মানই পেয়ে গেল সে। অন্যান্য আসামি সহ কারা কর্তৃপক্ষ সম্মান দিয়ে গেল তাকে। রায়া একবার কারা কর্তৃপক্ষকে জিজ্ঞেস করেছিল, তাকে এত সম্মান জানানোর কারণ কি? সে তো আসামি। উত্তর হিসেবে পেয়েছিল, স্রোতের বিপরীতে চলা রমণী সে, নিজ অন্যায়ের হত্যাকারী। তাকে অসম্মান করার সাধ্য কারো আছে নাকি? মনটা ভরে গিয়েছিল রায়ার। নতুন কিছু করার আরো উন্মাদনা পেয়েছিল। তাই তো অন্ধ প্রকোষ্ঠের দিনগুলিতে সে আঁকিয়ে ফেলল এক যুগান্তকারী চিত্র, যার নাম দিল কলঙ্কিনী। চিত্রটিতে স্থান পেয়েছে অর্ধছেঁড়া পোশাকে আবৃত এক ধর্ষিতার কায়া, যার মাঝে একটা মেয়ের সব হারিয়ে নিঃস্ব অবস্থার কষ্টটা প্রস্ফুটিত হয়েছে। তার এই তৈলচিত্রের কলঙ্কিনী আরও একবার নাড়িয়ে দিল সবার শিকড়। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন।
এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।